সবাইকে লাইভ ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব আমাদের 8 পেপারের 6 সেমিস্টার অনার্সের 8 পেপারের সেকেন্ড ইউনিট থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, সেটা আমি আলোচনা করব আজকে। আজকে জীবিত মৃত্যু নামে একটা ছোট গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা 8 পেপারের সেকেন্ড ইউনিটে রয়েছে এবং সেটা আমি আজকে আলোচনা করব। জীবিত মানুষেরা কি করে আর মৃত্যু মানুষেরা কি করে, এটাই এই ছোট গল্পের আলোচ্য বিষয়। এবং সেটা কিন্তু খুব মজার একটা, খুব রঙরসের একটা ছোট গল্প। তো একজন জীবিত মানুষ কিভাবে মৃত্যু অবস্থায় মানুষের কাছে পরিচয় লাভ করে এবং মৃত্যু হওয়া সত্ত্বেও কিভাবে জীবিত হয়ে উঠছে, সেটাই এই ছোট গল্পের একটা আলোচ্য বিষয় এবং সেটা আমি আলোচনা করছি। জীবিত মৃত্যু গল্পটি একটু পরে শোনাচ্ছি। প্রথম 2-3টি লাইন। রানীহাটের জমিদার সারদা শঙ্কর বাবুদের বাড়ির বিধবা বড়ুতির পিতৃকুলে কেহ ছিল না, সকলে একে একে মারা গিয়েছে। পতিকুলেও ঠিক আপনার বলিতে কেহ নাই, পতিও নাই, পুত্রও নাই। একটি বাসর পু, সারদা শঙ্করের ছোট্ট ছেলেটি, সেই তাহার চোখের মণি। সে জন্মের পর তাহার মাতার বহুকাল ধরে শক্ত পীড়া হয়েছিল, সেই জন্য এই বিধবা কাকি কাদম্বিনী তাহাকে মানুষ করিয়াছেন। এখন দেখো যে এখন আমরা প্রথম পরিচ্ছেদেই আমরা পাই কাদম্বিনীর কথা। কাদম্বিনী এই ছোট গল্পের একজন খুব সক্রিয় ক্যারেক্টার। তো সারদা শঙ্কর বাবু হচ্ছিলেন, তিনি রানীহাটের জমিদার, তিনি জমিদার ছিলেন, তার অনেক ব্রাহ্মণ কর্মচারীগুলি রয়েছে। তো জমিদারদের তো থাকাই স্বাভাবিক। তো তার একটা খোকা আছে, তো সেই খোকাকে কাদম্বিনী মানুষ করিয়েছেন। এবং পরের এখানে একটা কথা বলা দরকার, কাদম্বিনী এবং খোকার যে সম্পর্ক, সেটাও কিন্তু রাইটার, আমাদের ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে তুলে ধরেছেন। পরের ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান আরও যেন বেশি হয়, কারণ তাহার উপরে অধিকার থাকে না। যেখানে অধিকার নাই, সাবলীল একটা অধিকার আছে, যেখানে আইনগতভাবে যেটা অধিকার যেটা রয়েছে, সেখানে কিন্তু সাবলীলতা না নেই বললেও চলে। তো এখন পরের ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান আরও বেশি হয়, কারণ তাহার উপর অধিকার থাকে না, তাহার উপরে কোনো সামাজিক দাবি, অর্থাৎ সামাজিক দাবি না থাকলেও কি কেবল স্নেহের দাবি আছে। স্নেহ জিনিসটা কিন্তু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা গুণ, মানুষের স্নেহ একটা কোয়ালিটি। এই কোয়ালিটি কিন্তু এই কোয়ালিটির মাধ্যমে মানুষরা তাদের জীবন কাজে লাগায় এবং স্নেহের মাধ্যমে কি না হতে পারে। তো এরকম একটা স্নেহের কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তুলে ধরেছেন। এখানে কাদম্বিনীর স্নেহের কথাই তুলে ধরেছেন আমাদের ছোট গল্পকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো যে কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজের সমক্ষে আপনার দাবি কোনো দলিল, কোনো যে স্নেহের কোনো দলিল প্রমাণপত্র এইসব লাগে না, কিন্তু সামাজিক দাবির ক্ষেত্রে প্রমাণপত্র লাগে। যেমন একজন ছেলে তার বাবার সম্পত্তি নিতে গেলে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন পত্র, মানে বিভিন্ন দলিলে অর্থাৎ কাগজপত্রে কিন্তু তার বাবার নাম থাকতে হবে, তাইলে সে
সেই সম্পত্তির দাবিদার হতে পারে। কিন্তু স্নেহের ক্ষেত্রে তা কিন্তু একেবারেই উল্টো, যে স্নেহ পাওয়ার জন্য কোনো দলিলও লাগে না এবং কোনো আহ, কাগজপত্রও লাগে না, শুধু হৃদয়ের ব্যাপার। তো এখন সেই কাদম্বিনী এবং খোকার দুইজনের মধ্যে যে সম্পর্ক, যে স্নেহের সম্পর্ক, সেটাই কিন্তু এখানে প্রকট হয়ে উঠেছে। তো সেটাই আমাদের মনে রাখা দরকার, যে আহ, মানে দলিল অনুসারে স্বপ্রমাণ করিতে পারে না এবং চাহেও না, কেবল অনিশ্চিত প্রাণের ধ্বনি থেকে দ্বিগুণ ব্যাকুলতার সহিত ভালোবাসে। ব্যাকুলতা রয়েছে স্নেহের মধ্যে। তো এই যে স্নেহ এবং ব্যাকুলতার কথা, বা কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে, ছোট গল্পে কিন্তু এরকম অহরহ আমরা পাই। যে তো একদিন হঠাৎ করে কাদম্বিনীর একটা বিপর্যয় ঘটল। মানুষের জীবনে এরকম হয়, তো কাদম্বিনীর ক্ষেত্রেও হয়েছে। তো বিধবার সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটিকে প্রতিচিন্তন করে একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনীর অকস্মাৎ মৃত্যু হইল। তার অকস্মাৎ মৃত্যুর কারণ কি সেটা কিন্তু এখানে তুলে ধরেনি লেখক। তো হঠাৎ কি কারণ, তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল, সময় হয়ে গেল, সময় জগতের আর সর্বত্রই চলিতে লাগিল। কেবল সেই স্নেহ আদর ক্ষুদ্র কোমল বক্ষতির ভিতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো, সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছিল। বাহ, রবীন্দ্রনাথের কত যে কোথায় কি কথা, কি শব্দ ব্যবহার করলে লাইনটা আরও মানে গুরু গাম্ভীর্য হয়ে উঠে, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জানেন। তো এখন যে এই যে আমাদের হৃদয়ের ভিতরের যে, আমাদের দেহের ভিতরের যে গড়ির কল রয়েছে, সেটা চিরকালের জন্য বদ্ধ হয়ে গিয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এনজয় করবে এই জীবিত মৃত্যু ছোট গল্পটি। খুব একটা জনপ্রিয় বাংলা সাহিত্যে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো এটা। তো এখন মরে গেলে কি হবে? একজন বিধবা মহিলা মরে গেছে, তো এটা আবার জমিদারের বাড়িতে। তো এখন জমিদার কি পদক্ষেপ নেবে? হোয়াট স্টেপস হি উইল টেক? দেখো, রানীহাট দেখো, আবার তৎকালীন সময় তো ব্রিটিশ শাসনাধীন, তো পুলিশ সেরা রয়েছে, পুলিশের উপদ্রব কিন্তু কম নয়, পুলিশের কেরামতিও কম নয়। তো বেশি একটা আড়ম্বর না করে কি করেছে জমিদার বাবু, তড়িঘড়ি করে পাঠিয়ে দিল 4 জন ব্রাহ্মণকে দিয়ে। তো 4 জন ব্রাহ্মণের মধ্যে রয়েছে, তারা শ্মশানে নিয়ে গেছে কাদম্বিনীকে, কাউকে না জানিয়ে, পুলিশকেও খবর না দিয়ে। কিন্তু কোথায় পাঠিয়েছে? একটা শ্মশানে পাঠিয়েছে। তো শ্মশান লোকালয় হয়তো অনেক দূরে। কারা কারা নিয়ে গেছে শ্মশানে, কে কে শ্মশান যাত্রীরা কারা, এটাও কিন্তু বলা দরকার। যে এখানে 4 জনের মধ্যে নিতাই এবং গুরুচরণ, বিধু এবং বনমালী। প্লিজ রাইট ডাউন দিস ওয়ান। সো এই নামগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কিছু একটা লিখতে গেলে এই নামগুলি লাগবে। তো আবার বলছি, নিতাই, গুরুচরণ এবং বিধু এবং বনমালী, এই 4 জন নিয়ে গেছে। তো নিয়ে গেছে একদম সন্ধ্যার দিকে, খুব তড়িঘড়ি করে পাঠিয়ে দিয়েছে। তো রানীহাটের শ্মশান লোকালয় হইতে বহু দূরে পুষ্করিণীর ধারে একখানি কুটির এবং তাহার নিকটে প্রকাণ্ড বটগাছ, বৃহৎ মাঠে এরকম একটা, আমরা জানি যে শ্মশান ঘাট তো কিন্তু একদম একটা নদীর ধারে, নদীর কিনারে, লোকালে হয়তো একটু দূরে। এই আমরা আমাদের বাস্তব সমাজে এখনো দেখি যে ওই রকমই। তো শ্রাবণের অন্ধকার রাত্রি কিন্তু কম নয়। তো তারা নিয়ে গেছে শ্মশানে, কিন্তু এর মধ্যেই যে মৃতদেহ কুত্রের মধ্যে স্থাপন করে চিতার কাঠ আসিবার প্রতীক্ষায় 4 জনে বসিয়া রহিল।
সময় এত দীর্ঘ বোর হতে লাগিল যে কেউ আনেনি যে চিতার কাঠ। কাঠ তো লাগে। তো আহ, এখন মৃত্যু দেহতা রক্ষা করিবে কে? তো যেহেতু কাজ তো আনতে দেরি করেছে অন্যরা, তো তারাই এই চারজন থেকে কিন্তু দুইজন এখন চিতার কাঠ এটা আহ, সংগ্রহ করে আনতে গেছে। তো এখন আর দুইজন দুইজন মৃতদেহটাকে আহ, রক্ষা করবে। পারবে কি তোমরা, মাই ডিয়ার স্টুডেন্ট? দুইজন একদম ঘোর অন্ধকারে, দুইজন শ্মশান ঘাটে, দুইজন আহ, কিন্তু মৃত্যুদেহ তাকে পাহারা দিয়ে রাখা, এটা কিন্তু কম ব্যাপার নয়। তো কে কে পাহারায় আছে? তো এখন দেখো যে আহ, ভিধু এবং বনমালী তারা কিন্তু মৃতদেহটাকে পাহারা দিয়ে রেখেছে। কিন্তু আর দুইজন কে কে? নিতাই এবং গুরুচরণ, তো তারাও কাঠ আহ, আনতে গেছে। তো এখন কি করার? তখন এই দুইজনের মধ্যেই আবার আহ, একটা ইন্টারেস্টিং বলছে, অনেকক্ষণ চুপ করিয়া থাকে একজন কহিল, বাইরে এক চিলিম তামাকের জোগাড় থাকিলে বড় সুবিধা হইতো, তাতে কিছু আনা হয় নাই। অন্য ব্যক্তি বলল, আমি চট করিয়া এক চিলিম তামাক নিয়ে আসবো। মাই ডিয়ার স্টুডেন্ট, একজন কিন্তু খুব চালাক। এখন দুইজনের মধ্যে যে কোনো একজন, বিধু এবং বনমালীর মধ্যে যে কোনো একজন কিন্তু কি করছে, মানে আহ, বাড়িতে গিয়ে, গ্রামে গিয়ে, জমিদার বাবুর ঘরে গিয়ে কি করে আনবে? সে এক চিলিম তামাক জোগাড় করবে আর একজন রক্ষা করবে, এই এই কথার মতে। কিন্তু এখানে কি বলছে, মায়েরে আর আমি বুঝি এখানে একলা বসে থাকিব? তা কখনো হতে হবে, কিন্তু কেউ তামাক আনতে আনতে যায়নি। তো আবার কথাবার্তা বন্ধ হয়ে গেল। 5 মিনিটকে 1 ঘণ্টা বলিয়া মনে হইতে লাগিল। যাহারা কাঠ আনিতে গিয়েছিল তাহাদিওকে মনে মনে ইহারা গালি দিতে লাগিল, এবং কোথাও কিছু শব্দ নাই, কেবল পুষ্করিণী তীর হইতে অবিশ্রাম জিল্লি এবং বেকের ডাক শোনা যাইতেছে। এখন এমন সময় মনে হইল যেন খাটে ঈষৎ নাড়িল। আরে সর্বনাশ! দুইজন ছিল, তারা দেখলো যে যে খাটের উপরে কাদম্বিনীর মৃতদেহ ছুঁয়েছিল, রাখা হয়েছিল, সেই খাটটা একটু নড়াচড়া করছে, যেন মৃতদেহ পাশ ফিরিয়া শুইলে একটু খাটটা একটু শব্দ হইতেই পারে। তো এরকম শব্দ শোনা গেল। তারা শুনলো, বিধু এবং বনমালী রাম নাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল। সর্বনাশ! দেখো, হঠাৎ ঘরের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল। বিধু এবং বনমালী এক মুহূর্তে গর্তে লম্ফ দিয়া বাহির হইয়া গ্রামের অভিমুখে দৌড় দিল। এখন রাস্তায় তাদের যারা কাজ তো মানে সংগ্রহ করতে আগেই শ্মশানঘাট থেকে এসেছিল, তারা তাদের সঙ্গে রাস্তায় দেখা হলো। তারা চারিজনে গিয়ে আবার শ্মশানের ঘাটে গিয়ে দেখলো যে মৃতদেহটি নেই। তখন আমাদের এই রানীহাটের জমিদার বাবু শারদশঙ্কর বাবু কিন্তু কম বড় লোক নয়। কিন্তু জমিদার মানে ওই তৎকালীন সময়ে খুব বিরাট একজন প্রভাবশালী এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। তো এখন কাল বিলম্ব না করিয়া চারজনই শ্মশানে সে পুত্রে গিয়ে উপস্থিত হইল। ঘরে ঢুকিয়ে দেখিল মৃতদেহটি নাই। তো মৃতদেহটি কোথায় গেল? কোথায় গেল মৃতদেহ? তো এটাই বেশি ইন্টারেস্টিং। তো মৃতদেহ সুতো খাট পড়িয়া আছে, শুধু খাটটা পড়িয়া আছে, শূন্য খাট। পরস্পর মুখ চাহিয়া রহিল যে যদি শ্রীকালে লয়া গিয়া থাকে, কিন্তু আচ্ছাদন বস্ত্রটি পর্যন্ত নাই। শ্রীগাল তো খাইতে পারে, কিন্তু শ্রীগাল খেলেই কি থাকতে পারবে? কাপড় থাকতে হবে। তো কাপড় পর্যন্ত নাই সেখানে। তো সন্ধান করিতে করিতে গিয়ে দেখে কুত্রের ধারের কাছে খানিকটা কাদা জমিয়েছিল, তাহাতে স্ত্রীলোকের সদ্য একটা পায়ের ছাপ তারা কিন্তু আবিষ্কার করলো। তো এখন কি করার?
তখন চারজনে বিস্তর পরামর্শ করছে। চারজনের উপরে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, জমিদার বাবু দিয়েছিল। চারজন হচ্ছেন বিধু, বনমালী, গুরুচরণ, নিতাই। তো এখন তারা বিস্তর পরামর্শ করছে, একে অপরকে জিজ্ঞেস করছে কি করা দরকার, কি বললে কি হবে, এইসব বিভিন্ন কথা তারা আলাপচারিতে মগ্ন হয়েছিলেন। এবং পরে শেষে তারা ভাবলো যে, ডিসাইড করলো যে দাহ কার্য সমাধা হয়েছে এরকম খবর দেওয়াই ভালো, এরকম বলেছে। কারণ যদি দাহ কার্য না করে তাহলে তারা বর্ষনা মানে তিরস্কৃত হবে। তো এরকম ভোরের দিকে যাহারা কাঠ লইয়া আসলো তারা সংবাদ পাইল, বিলম্ব দেখিয়া পূর্বে কার্য শেষ হয়েছে, পুত্রের মধ্যে কাজ তো সঞ্চিত হয়েছিল। এইসব কথা এই সম্বন্ধে কাহারও সহজে সন্দেহ উপস্থিত হইতে পারে না, কারণ মৃত্যুদেহে এমন কিছু বহুমূলা একটা একটা ইম্পর্টেন্ট কথা, তারা এরকমও ভাবছে মৃত্যুদেহ তো এত সোনারূপা নয়, এত মানে কি বলে এত দামি জিনিস নয়, মূল্যবান জিনিস নয়, সুতরাং মৃত্যুদেহ কেউ চুরি করিয়ে নিয়ে যাবেন। তাদের চিন্তা ভাবনাও ঠিক আছে, তবে এখন কেউ চুরি ফাঁকি দিয়ে মৃতদেহকে নিয়ে যাবে না, এটা কিন্তু নিশ্চিত। কিন্তু এখন তারা ভাবছে যে মৃতদেহটি দাহ করা হয়েছে, এই কথাটা তারা বললেই বেশি বরং ভালোভাবে এই সিদ্ধান্তটা নিয়েছে, এটাই বলেছে। এখন কি করার, এখন দ্বিতীয় পরিচ্ছেদ, এটি হলো ফার্স্ট পরিচ্ছেদের কথা। এখন দ্বিতীয় পরিচ্ছেদে কি, এখন কাদম্বিনী কোথায় গেল এটা তো আবিষ্কার করতে হবে। এটা সন্ধান না করলে তো শুধু গল্প শেষ হবে না। তো সকলেই জানেন যে জীবনের এরকম একটা পৃথিবীর একটা কোমল স্পর্শ পেয়ে কিন্তু কাদম্বিনী তার জীবনটাকে আবার ফিরে পেলেন। তো মৃত্যুবৎ এই যে মরে গেছেন, তারপরেও এরকম ঘটনা এখনো অহরহ শোনা যায় যে মরে গেছে কিন্তু তারপরেও বেঁচে আছে, এরকম কিন্তু অর্ধমৃত্যু অবস্থায় মানুষরা কিন্তু ইয়ে করে। তখন কিন্তু আগেকার দিনে তো ডক্টর নেই, ডক্টর না থাকার কারণে এর সব সমস্যা হয়। তো হঠাৎ কি কারণে তাহার জীবনে ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। যখন সে সচেতন হয়ে উঠল তখন চতুর্দিকে নিবিড় অন্ধকার দেখলো। তারপরে চিরবাসের মতো সে শয়ন করিয়া থাকে, মনে হলো একটা জায়গা নহে। একবার ডাকিল দিদি, অন্ধকার ঘরে কেউ সাড়া দিল না, সবে উঠিয়া বসল। মনে পড়ল সেই মৃত্যু শয্যার কথা, সেই হঠাৎ বক্ষের কাছে একটি বেদনা, শাস্ত্রদের উপক্রম তাহার এরকম একটা মনে পড়ছে, সে কোথা থেকে এসেছিল এখানে, এরকম একটা কিছু কথা তার মনে পড়ছে কাদম্বিনীর। তো এখন বলছেন, ভাবছে জমালয় বুঝি এরূপ চিরনির্জন এবং চিরান্ধকার, এরকমও ভাবছে। এখন প্রথমে মনে হইল সে বাড়ি ফিরবে, আবার তারপর ক্ষণেই সে আবার ভাবছে আমি তো বাঁচিয়া নাই, আমাকে বাড়িতে লইবে কেন? সেখানে সেখান যে অমঙ্গল হইবে, জীবরাজ্য হইতে আমি যে নির্বাসিত, সে নিজেকে মৃত্যু হয়েছে সেটা তো ভেবে নিয়েছে, এবং she accepted that he was died, একদম ডাইট হয়েছে, মানে মৃত্যু হয়েছে, সেটা কিন্তু কাদম্বিনীও জানে। হ্যাঁ, তো এই দুর্গম শ্মশানে আসলো কেমন করে, এরকমও তার অনেক কিছু চিন্তা ভাবনার কাজ করছে। আর তো এখানে যদি তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হয়ে থাকে তবে দাহ করিবার লোকজন কোথায়, এটাও একটা সমস্যা। শারদাশঙ্কর আলোকিত গৃহে তাহার মৃত্যুর সেই মুহূর্ত মনে পড়ল, আচ্ছা এরকম আমি এই পৃথিবীর জনসমাজের আর কেহ নহি, আমি অতি ভীষণ অকল্যাণকারিণী, আমি আমার প্রেতাত্মা, নিজেকে নিজেই প্রেতাত্মা এবং অকল্যাণকারিণী হিসাবে তিনি নিজেকে দাবি করেছেন। তো এরকম পথ চলতে চলে চরণ শ্রান্ত দুর্বল হয়ে গেল,
সে মাঠের পর মাঠ হাঁটলো, হাঁটার পরে শেষ হয়নি। তো যখন বুড়েল অল্প 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 দেখা দিয়েছে, তখন আহ, একটা কথা এখানে আহ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আহ, দিনের আলোকে লোকালয় তাহার পক্ষে অতি ভয়ঙ্কর স্থান বলে বোধ হইল। মানুষ বুটকে ভয় করে, একটা ভালো কথা, মানুষ বুটকে ভয় করে, বুটও মানুষকে ভয় করে। এই কথাগুলি কিন্তু ইম্পর্টেন্ট আছে। মৃত্যু নদীর দুই পারে দুইজনের বাস। এখন কাপড়ে কাদা মাখিয়া অদ্ভুত ভাবে বসে রাত্রি জাগরণ পাগলের মতো হইয়া কাদম্বিনী যে রূপ চেহারা চেয়েছে, সে কিন্তু আসে একজন আহ, একজনের সাথে দেখা হয়েছে। সে জিজ্ঞেস করছে, মা, তোমাকে ভদ্র কুল বধূ বলিয়া বুড় হইতেছে, তুমি এই অবস্থায় একলা পথে কোথায় চলিয়াছো? এরকম একটা কোশ্চেন করেছে। তখন কাদম্বিনী প্রথমে কোনো উত্তর দিতে দেয়নি, হঠাৎ কিছু ভাবিয়া পাইল না সে কি বলবে, সংসারের মধ্যে আছে কি এইসব, কিন্তু সে কিন্তু কিছু বলেনি। পথিক তাকে পুনচ্ছ আবার জিজ্ঞেস করলো, চলো মা, আমি তোমাকে ঘরে পৌঁছিয়ে দেই, তোমার বাড়ি কোথায় আমাকে বলো। কাদম্বিনী চিন্তা করিতে লাগিল, শ্বশুর বাড়ি ফিরিবার তার কোনো প্রশ্নই ওঠে না, আবার বাপের বাড়িও তো নয়, এখন কোথায় যাবে? ছোটবেলার একজন সই ছিল তার, সেই সয়ের বাড়িতে কোনো কোনো সময় আবার চিঠিপত্র চালাচালি হয়, কিন্তু সেই সব দিক থেকে বিচার করলে এই তার সয়ের সঙ্গে কিছু একটা সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে তুলনামূলকভাবে, তো সেইখানেই যাওয়ার সে কথা বলেছে সৈয়দ যোগমায়ার সহিত। আচ্ছা, এরকম কাদম্বিনী ভদ্র লোকটিকে বলল যে আমাকে নিশ্চিন্তাপুরে শ্রীপতিচরণ বাবুর বাড়িতে নিয়ে চলো, আমি সেখানে যাব, এরকম বলছে। এখন যোগ্যমায়া দুই সয়ে মিলন হইল, প্রথমে চিনিতে একটু বিনম্র হইল, তাহার পরে বাল্য সাদৃশ্য উভয়ের চোখে ক্রমশ পরিস্ফুট হয়ে উঠিল। যোগমায়া কহিল, উমা, আমার কি ভাগ্য, তোমার যে দর্শন পাবে এমন তো আমার মনেই ছিল না। তো যোগমায়া তার সয়, ওমা, আমার কি ভাগ্য, তোমার যে দর্শন। আচ্ছা, এখন কিন্তু ভাই, তুমি কি করিয়া আসিলে? তো তোমার শ্বশুরবাড়ির লোকের যে তোমাকে ছাড়িয়ে দিলে? কাদম্বিনী চুপ করিয়া বসিল যে ভাই, শ্বশুরবাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করিও না, আমাকে দাসীর মতো বাড়ির এক প্রান্তের স্থান দিও, আমি তোমাদের কাজ করিয়া দিব, এরকম কিন্তু জিজ্ঞেস করছে, বলছে। তো যোগমায়া কলে, উমা, সে কি কথা, দাসীর মতো থাকিবে কেন, তুমি আমার সয়, তুমি আমার, ইত্যাদি এইসব বলেছে। এখন কাদম্বিনী নিজেকে নিজে সরিয়ে নিয়েছিল এবং কারোর সাথে মিলেমিশে থাকার তার একটা চিন্তা ভাবনা এখন নাই বললেই চলে। মাঝে মাঝে তার সই এর সঙ্গে তার একটা ব্যবধান রয়েছে, এটা হচ্ছে একটা মৃত্যু এবং মৃত্যুর একটা ব্যবধান রয়েছে। তো এখন দেখো যোগমায়া কেমন লাগিল, কিছু বুঝতে পারলো, স্ত্রীর লোক রহস্য সহ্য করতে পারে না। এখানে রবীন্দ্রনাথ খুব একটা বিরাট একটা ভালো কথা বলেছেন যে স্ত্রীলোক রহস্য সহ্য করিতে পারে না, কারণ অনিশ্চিতকে লয়া কবিত্ব করা যায়, বীরত্ব করা যায়, পাণ্ডিত্যও করা যায়, কিন্তু গড় কন্যা করা যায় না। এইসব কথা বলেছে কিন্তু কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এখন কাদম্বিনী যতই দুর্বোধ হয়ে উঠিল, যোগমায়া তাহার উপর ততই রাগ করিতে লাগিল। ভাবিল, এই কি উপদ্রব, কি হয়েছে, কি এখন কি হবে, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যোগমায়া। তো কাদম্বিনী এখন দেখো, একদিন এমন হইল, কাদম্বিনী অর্ধরাত্রে আপন শয়ন গৃহ হইতে কাঁদিয়া বাহির হইয়া একেবারে যোগমায়ের গৃহ দ্বারে আসিয়া কহিল, দিদি, দিদি, তোমার দুটি পায়ে পড়ি গো, আমায় একলা ফেলিয়া রাখিও না। যোগমায়ার এরকম একটা খুব রাগ হয়েছে যোগমায়ার তখন। কিন্তু এখন এখন কি করে, কিভাবে কি পথ অবলম্বন করলে কাদম্বিনীকে ঘর থেকে তাড়ানো যায়, সেটাই কিন্তু তারা এখন কিছু একটা পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপটা হচ্ছে যে পরদিন অন্তঃপুরে শ্রীপতির তরফ হইল, যোগমায়া তাহাকে
এরকম। তো এখন এখন লোক এখন দেখো শ্রীপতি গেলেন, নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকেরাই পুত্রহীনা বিধবার প্রতি অন্যায় অত্যাচার করিত, তাই নিতান্ত সহ্য করিতে না পারিয়া পলে কারণীর আমার আশ্রয় লয়েছে, এরকম চিন্তা ভাবনাও করেছে। যখন ইহার বাপ কেহই নাই, তখন আমি ইহাকে কি করিয়া ত্যাগ করি, এরকমও তারা চিন্তা ভাবনা করছে। আবার এখন শ্রীপতি তো গেলেন, একদিকে যোগমায়া আসিয়া কাদম্বিনী কহিল, সই এখানে শ্রীপতি কিন্তু কাদম্বিনীর অবস্থা কিরকম, শ্রীপতি রানী হাতে গিয়ে তার প্রকৃত পরিচয় জানতে চেয়েছিল, এবং সে রানী হাতে গিয়ে বিস্তর আলোচনার মারফতে জানতে পেল, জানলো যে আসল ঘটনাটা জানলো। তখন এখন তখন কি হয়েছে দেখো। তো এখন দেখো শ্রীপতি বলল যে স্ত্রী লোকটিকে তোমার গড়ে স্থান দিয়েছ, সে তোমার সই কাদম্বিনী নহে, এরকম একটা কথা বলেছে। এখন এমন তোর কথা শুনলে সহজে রাগ হইতে পারে, বিশেষত নিজের স্বামীর মুখে শুনলে তো কথাই নাই। যোগমায়া কহিলেন, আমার সইকে আমি চিনি না, তোমার কাছে চিনে লইতে হবে, কি কথা, এরকম একটা কিছু বলেছে। এখন তো এরকম তর্ক বিতর্ক চলছে। এখন হঠাৎ করে তাকে মানে কাদম্বিনীকে ঘর থেকে পালিয়ে যাওয়ার বা চলে যাওয়ার জন্য তারা ভীষণভাবে প্রচণ্ডভাবে ইয়া কি বলে ইয়ে করছে, জোর দিচ্ছে। কাদম্বিনী কহিল, সয় আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বাঁচিয়ে নাই, আমি মরিয়া আছি, এটা কাদম্বিনী বলছে তার সয়কে। তো এখন দেখো যে এ হলো, কিন্তু আমি মরিয়াছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করিয়াছি? আমার যদি ইহলোকেও স্থান নাই, পরলোকেও স্থান নাই, ওগো আমি তবে কোথায় যাইব? তো এখন কোথায় যাবে? সে আবার চলে যাবে অতিষ্ঠ হয়ে। আমাদের কাদম্বিনী যোগমায়ের ঘর থেকে চলে গেল। কাদম্বিনী কোথায় যাবে এখন? সে রানী হাতে যাবে জমিদার বাবুর ঘরে। এখন সে ঢুকলো। এমন সময় যখন ঢুকেছিল, তখন খোকা হঠাৎ পাশ ফিরে অর্ধ নিদ্রিত অবস্থায় বলে উঠিল, কাকিমা জল দে, মরিয়া যাই সোনা আমার, তোর কাকিমাকে এখনো বলিস নাই, এরকম কথা বলেছে। এখনো বলতে পারে না, কাকিমাকে দেখেই বলছে কাকিমা। কাকিমা মানে কে? কাদম্বিনীকে দেখেই বললো জল দেওয়ার জন্য। তো এরকম একটা সমস্যা হয়েছে, জল দিয়েছে কাদম্বিনী। তো তখনই আবার খোকাকে আবার সে চুম্বন করলো, তারপরে আবার শোয়াইয়া দিল। তো তখন তাহার ঘুম ভেঙে গেল। তো এখন একটা ঘটনা ঘটে গেছে, যে ইহার উত্তর দিবার পূর্বে একটা গোল বাঁধিল। জি এক বাতি সাগো হাতে করে আসলো, তখন হঠাৎ করে কাদম্বিনীকে দেখার পরে দেখে হতভম্ব হয়ে সেখানে হতাশাগ্রস্ত হয়ে একদম বিপর্যস্ত অবস্থায় সে কিন্তু পড়ে গেল। তো চিৎকার শুনে তাস ফেলিয়া গিন্নি ছুটে আসলেন ঘরে, দুঃখিতেই তিনি একেবারে কাঠের মতো হয়ে গেলেন, পড়াইতে পারিলেন না, মুখ দিয়ে একটি কথাও সরিল না। এই সকল ব্যাপারে খোকার মনে ভয়ের সঞ্চার হয়ে উঠল। সে কাঁদে বলে উঠিল, কাকিমা তুই যা। কাদম্বিনী অনেকক্ষণ পরে আজ অনুভব করিয়াছে সে মরে নাই, সে পুরাতন ঘরদার, সেই সমস্ত সেই খোকা, সেই স্নেহ তাহার পক্ষে সমান জীবন্তভাবেই আছে। এখন কিন্তু রানীহাটের জমিদার সারদা শঙ্কর বাবুর বাড়িতে এসে কিন্তু কাদম্বিনী আবার নিজেই আবিষ্কার করলো যে সে কিন্তু মরে নাই এখনো। এই কথাটা কিন্তু এখানে সে উপলব্ধি করতে পেরেছে। তো এখন গিন্নি আর দাঁড়িয়ে থাকিতে পারলে না, মূর্ছিত হয়ে পড়ে গেল। বকনির কাছে সংবাদ পাইয়া সারদা শঙ্কর বাবু স্বয়ং অন্তপুরে আসে উপস্থিত হইলেন।
তিনি কিন্তু পড়ে যায়নি তিনি হতাশ হইয়া। তো জোর হস্তে কাদম্বিনীকে কহিলেন, কি কইলেন, ছোট বৌমা, এ কি তোমার উচিত হয়? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, অর্থাৎ খোকার নাম হচ্ছে হচ্ছে খোকার নাম হলো সতীশ। তো এই সতীশকে দৃষ্টি নিক্ষেপ করা উচিত নয় বলে সে মন্তব্য করলো। তো এখন দিনরাত কেবল কাকিমা কাকিমা করে তার খোকা মানে সতীশ কাকিমা কাকিমা করে ডাকছে, কান্নাকাটি করছে, শুকিয়ে যাইতেছে, এরকম অবস্থা হইতেছে। তো আর যেন এরকম অবস্থা মানে সমস্যা না করার জন্য অনুরোধ করছে জোর হস্তে। তো এখন কাদম্বিনী এর আগে কিন্তু সে নিজেকে মৃত্যু বলেই দাবি করেছিল, এবং কিন্তু এখন কিন্তু উল্টো হয়ে গেছে। সে কিন্তু এখন জীবিত, আমি যে জীবিত এখন বেঁচে আছি সেগুলোতে বারবার অনুনয়ে বিনয়ের সুরে কিন্তু বলছে, এবং সে এটাই তার কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছিল যে সে এখনো বেঁচে আছে, কিন্তু মানুষেরা বিশ্বাস করছে না। সে যে বেঁচে আছে কিন্তু মানুষরা বিশ্বাস করছে না, সে বিশ্বাস করানোর দায়িত্ব কিন্তু তারই রয়েছে, কারণ নাই। সে যে বেঁচে আছে তার প্রমাণ কিন্তু, জ্বলন্ত প্রমাণ কিন্তু সেই দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। কিন্তু অন্যরা কিন্তু প্রেতাত্মা এইসব বলে, অকল্যাণকারিণী, হ্যাঁ, এইসব বলে কিন্তু মন্তব্য করেছে এবং ভেবে নিয়েছে। এখন শারদা শঙ্কর মূর্তির মতো দাঁড়িয়ে রহিলেন। খোকা ভয়ে বাবাকে ডাকিতে লাগিল। দুই মূর্ছিত রমণী মাটিতে পড়িয়া রহিল। তখন কাদম্বিনী, ওগো আমি মরি নাই গো, মরি নাই গো, মরি নাই বলিয়া চিৎকার করে ঘর হইতে বাইর হইয়া শিরিন। এর আগে একটা কিছু হয়েছে দেখো। বলিয়া অন্তরপুরে পুরস্করিণ জলের মধ্যে গিয়ে পড়িল। শারদাশঙ্কর ঘর হইতে শুনিতে পাইলেন জপাস করে একটা শব্দ হইল। এই যে নিজেকে এখন যে এখনো আমি বেঁচে আছি এই প্রমাণ কিন্তু দিতে চেয়েছিল, এবং প্রমাণ দেবার উপযুক্ত দায়িত্ব কিন্তু তার হাতেই রয়েছে। কেউ এখন এর আগে একটা হয়েছে, এটা হচ্ছে এরকম যে কাদম্বিনী এখানে একটা বাতিতে দিয়ে তার মাথার থেকে একটা রক্ত বের করেছিল, সেরকম একটা হয়েছে। তখন রক্ত দেখার চেষ্টা করেছিল, এবং তারপরে কি হয়েছে, সে যে এখন বেঁচে আছে সেটার প্রমাণ কিন্তু সে কিন্তু রক্ত বের করে দেখিয়েছিল। একটা বাটি তার কপালে ঠেস দিয়ে একদম আঘাত করিয়া, তো সে কিন্তু রক্ত বের করে দেখিয়েছিল এবং প্রমাণ করলো যে সে মরে নাই। আরো প্রমাণ, আরো দৃঢ়ভাবে, আরো কি বলে উপযুক্তভাবে দেখানোর জন্য সে পুকুরে জলের পুষ্করিণীর জলের মধ্যে গিয়ে পড়িল। শারদাশঙ্কর পরে শুনিতে পাইল জপাস করে একটা শব্দ হইল। সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল। তাহার পরদিন সকলে বৃষ্টি পড়িতে মধ্যাহ্ন বৃষ্টি বিরাম নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এইভাবেই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আসলে সে জীবিতই ছিল, কিন্তু মানুষেরা কাদম্বিনী পর্যন্তই নিজেকে দাবি করে যে সে মরে গেছে। সে কিন্তু আমাদের মানুষেরা এখানে আর অন্যান্য ক্যারেক্টাররা কিন্তু সেটা কিন্তু মানেনি, যে বিশ্বাস করেনি, অবিশ্বাস করছে কাদম্বিনীকে বারবার, যে সে মরে গেছে, সে একটা প্রেতাত্মা। তো পরবর্তী সময়ে লাস্ট মুহূর্তে গিয়ে আমরা দেখেছি যে কাদম্বিনী কিন্তু মরে নাই। সে নিজেও আবিষ্কার করলো যে সে মরেনি, এখনো বেঁচে আছে। সেটার প্রমাণ করার জন্য সে কিন্তু আবার মরিয়া প্রমাণ করেছে যে সে মরে নাই। তো এখন এটাই একটা, এখন কাদম্বিনী তো আবার মরে গেছে, এখন দাহ করবার জন্য কেউ আসবে না। যদি উপন্যাস হইতো
তাহলে আসতো, কারণ এটা একটা ছোট গল্প হওয়ার কারণে এটা কিন্তু কেউ কিন্তু আসবে না। এখানে ইতি টানলেন আমাদের গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথা বলেই আজকে এই ক্ষুদ্র একটা ক্লাস লেকচারে সিক্স সেমিস্টারে উঠেছে আমি অর্পণ করছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।